আমি নিজে অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে বাংলাদেশ সরকারের ক্রিপ্টোকারেন্সি লিগাল করা উচিত, এবং আমি এটা জাস্ট আমার মনে হইলো বা আমি বায়াসড এই জন্য বিশ্বাস করি তা না। আমি কয়েকটা খুব স্ট্রং রিজন দিচ্ছি, যে রিজনগুলো শুনলে আপনারও মনে হবে যে হ্যাঁ, ক্রিপ্টোকারেন্সি মনে হয় লিগাল করার সময় এসে গিয়েছে। 1 নম্বর কারণ, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাকশন। বাংলাদেশের মতো দেশ ফরেন ইনভেস্টমেন্ট চায়, এটা আমরা সবাই জানি, এবং আমরা জানি যে বাংলাদেশের মন্ত্রীরা বিদেশে যে লবিং করে যেন বিদেশি কোম্পানিরা বাংলাদেশে এসে তাদের সেট আপ করে। আমরা জানি অমুক কার কোম্পানি, অমুক স্যামসাং ইত্যাদিরা বাংলাদেশে এসে যখন ব্যবসা শুরু করে, এটা অনেক বড় নিউজ হয়, একটা বিশাল ব্যাপার যে একটা বিদেশি কোম্পানি বাংলাদেশে এসে তাদের উৎপাদন শুরু করছে। একই সাথে আমরা জানি যে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় হাইটেক পার্ক বানায়, ট্যাক্স রিবেট এরিয়া বানায়, যেন বিদেশি কোম্পানিরা বাংলাদেশে এসে সেট আপ করার জন্য তাদের বিজনেসের বিভিন্ন এক্সট্রা বেনিফিট পায়, যেগুলো অন্য দেশ দেয় না। পৃথিবীর প্রত্যেকটা দেশই অন্যান্য সব দেশের সাথে কম্পিট করে বিভিন্ন বিজনেসকে নিজেদের দেশে নিয়ে আসার জন্য, এবং বাংলাদেশে এই কাজ করে। কেন করে? জাস্ট দুইটা সিম্পল রিজন। 1 নম্বর রিজন ট্যাক্স। বিদেশি একটা কোম্পানি যখন বাংলাদেশে এসে ব্যবসা শুরু করবে, ওই ব্যবসায় তাদের যখন প্রফিট হবে, সেই প্রফিটের একটা পার্সেন্টেজ বাংলাদেশ সরকার পাবে। সো ট্যাক্স একটা বড় অ্যাডভান্টেজ। আরেকটা বড় অ্যাডভান্টেজ হলো এমপ্লয়াবিলিটি। সো বিদেশি একটা কোম্পানি যখন একটা দেশে এসে ব্যবসা শুরু করে, ওই দেশের অনেক মানুষ ওই কোম্পানিতে চাকরি করার সুযোগ পায়, এবং এই যে অনেক মানুষ কোম্পানিতে চাকরি করার সুযোগ পাইলো, এতে করে বাংলাদেশের মানুষের জব অপরচুনিটি বাড়লো, যেটা ওই সরকারের জন্য একটা পজিটিভ ব্যাপার, এবং এই কারণে সব সরকার চায় বিদেশি কোম্পানিরা বাংলাদেশে এসে নিজেদের ব্যবসা শুরু করুক। এখন মজার ব্যাপারটা আপনি দেখেন, পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিগুলোর একটা হলো ব্লক চেইন ইন্ডাস্ট্রি, এবং ব্লক চেইন ইন্ডাস্ট্রিতে যদি আপনি কাজ করতে চান, তাহলে আপনার ক্রিপ্টোতে অ্যাক্সেস লাগবে। বাংলাদেশ সরকার কিন্তু ব্লক চেইন অ্যালাউ করে। বাংলাদেশের ব্লক চেইন গাইডলাইনও আছে, যেটা বাংলাদেশ 3-4 বছর আগে পাবলিশ করেছিল, যদি আমি ভুল না করে থাকি, এবং ব্লক চেইন অ্যালাউড বাংলাদেশে। ব্লক চেইন শুধু অ্যালাউড তা না, ব্লক চেইন বিষয়ক সরকারি নীতিমালাও আছে, এবং ব্লক চেইন এনকারেজড। বাংলাদেশে ব্লক চেইন অলিম্পিয়াডও হয়েছে। হাউএভার ক্রিপ্টোকারেন্সি ইললিগাল, এবং আমরা জানি যে ক্রিপ্টোকারেন্সি ছাড়া ব্লক চেইনের বেশিরভাগ ফিচার অ্যাক্সেস করা খুব কমপ্লিকেটেড একটা ব্যাপার। তার কারণ ব্লক চেইনের বেশিরভাগ ফিচার বা বেশিরভাগ কাজকর্ম করার জন্য ওয়ালেটের অ্যাক্সেস লাগে, এবং ওয়ালেটের অ্যাক্সেস করার জন্য আবার ক্রিপ্টো লাগে। তো জিনিসটা অনেকটা এমন হয়ে গেল যে বাংলাদেশ সরকারের কারেন্ট সেটআপটা সেটা হলো আপনি রেস করতে পারবেন ঘোড়ার, কিন্তু ঘোড়া আমদানি নিষিদ্ধ। অনেকটা এরকম একটা ব্যাপার হয়ে গেছে ব্লক চেইন এবং ক্রিপ্টোকারেন্সি নিয়ে, যেটা আসলে কোনো মানে নাই। আপনি সুইজারল্যান্ডকে দেখেন, সুইজারল্যান্ড ওদের একটা এরিয়াই বানাইছে, শহরই বানাইছে, যে শহরটার নাম দিয়েছে ক্রিপ্টো ভ্যালি, এবং এই শহরে 1000-এর বেশি কোম্পানি অলরেডি গিয়ে নিজেদের ব্যবসা দাঁড় করাইছে। ওইখান থেকে ইউনিকর্ন বের হয়েছে, যেখানে বাংলাদেশে বিকাশের মতো একটা ইউনিকর্ন বের করতে আমাদের 10 বছর লেগে গেছে। হাজার হাজার চাকরির অপরচুনিটি সৃষ্টি হয়েছে সুইজারল্যান্ডে, এবং সেম জিনিস আমরা জাপানেও হতে দেখেছি। যখন থেকে ক্রিপ্টো লিগাল হইলো, যখন থেকে ব্লক চেইন বেসড কোম্পানিরা জাপানে এসে তাদের ব্যবসা করা শুরু করলো, তখন থেকে হাজার হাজার কোম্পানি দাঁড়ায় গেছে, এবং অনেক 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 জব অপরচুনিটি সৃষ্টি হয়েছে জাপানে। এল সালভাদোর বলে একটা দেশ আছে, এই দেশ শুধু ক্রিপ্টো লিগাল করছে তা না, ওরা ওদের কারেন্সি সরায় ক্রিপ্টোকে, বিটকয়েনকে স্পেসিফিক্যালি নিজেদের মেইন কারেন্সি বানিয়েছে। এবং এল সালভাদোর দেশটা বলছে যে আপনার যদি 3 বিটকয়েন থাকে, এবং আপনি যদি ওই 3 বিটকয়েন এল সালভাদোরে ইনভেস্ট করেন, আপনি 3 বিটকয়েন দিয়ে রিয়েল এস্টেট কিনলেন ফর এক্সাম্পল, তাহলে এল সালভাদোর আপনাকে সিটিজেনশিপ দিবে ওই দেশের। এবং এল সালভাদোর ছিল পৃথিবীর সবচেয়ে বেশি ক্রাইম প্রোন এরিয়াগুলোর একটা, পৃথিবীর সবচেয়ে বেশি গ্যাং ওয়ার, মারামারি, হানাহানি, খুনাখুনি ওই দেশে হইতো। গত 2.5 থেকে 3 বছরে যখন থেকে ওদের নিজেদের কারেন্সি সরায় ওরা ক্রিপ্টোকে নিজেদের মেইন কারেন্সি বানাইছে, ক্রাইম রেট প্রত্যেক বছরই আগের বছর থেকে কমতেছে, ইকোনমি প্রত্যেক বছর আগের বছরের থেকে ভালো হচ্ছে, জিডিপি উপরের দিকে যাচ্ছে, এবং এল সালভাদোর আস্তে আস্তে একটা খুব প্রমিনেন্ট কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করতেছে। আমি শিওর আপনারা জানতেন না অনেকেই। এবং এই এক্সাম্পল আমাদের আশপাশেও আছে। আপনি সিঙ্গাপুরের দিকে তাকান, সিঙ্গাপুর এশিয়ার ক্রিপ্টো হাব বলা হচ্ছে, এবং এশিয়ায় যত বড় বড় ক্রিপ্টো ইনোভেশন হচ্ছে, সব কিন্তু কোম্পানি সেট আপ এবং ফরমেশন সিঙ্গাপুরের ভিতরে যায় হচ্ছে। আপনি দুবাইয়ের দিকে তাকান, আমাদের খুব কাছের একটা দেশ। দুবাই শুধুমাত্র ক্রিপ্টো লিগাল করছে তা না, দুবাই বলছে যে আপনার যদি ক্রিপ্টো থাকে, আপনি যদি আমার দেশে আসেন, আপনি যদি আমার দেশের রেসিডেন্সি নেন, আপনি যখন এই ক্রিপ্টো বিক্রি করবেন, ওই বিক্রিতে আপনার যে প্রফিট হবে, সেই প্রফিটের উপরেও আমরা কোনো ট্যাক্স বসাবো না, ট্যাক্স হবে 0%। এবং দুবাই চাচ্ছে পৃথিবীর যারা ক্রিপ্টো নিয়ে কাজকর্ম করে, পৃথিবীর যারা ব্লক চেইন নিয়ে কাজকর্ম করে, এই ইন্ডাস্ট্রির মানুষজন আস্তে আস্তে দুবাইয়ে চলে আসুক। কারণ দুবাই গত 5-7 বছর ধরে আপনারা জানেন যে পুরো দুনিয়ার এন্টারপ্রেনারদের অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে, এবং ওটারই একটা পলিসি হিসেবে ওরা ক্রিপ্টো ফেভারড কান্ট্রি হিসেবে নিজেদেরকে দেখাইতে চাচ্ছে পুরো দুনিয়ার কাছে। মোদ্দা কথা কি, এত এক্সাম্পল আমি কেন দিচ্ছি? এত এক্সাম্পল আমি দিচ্ছি একটা জিনিস বোঝানোর জন্য, যে যেই সব দেশ ক্রিপ্টো অ্যাডপ্ট করছে খুব সুন্দরভাবে, যেই সব দেশ ক্রিপ্টোকে লিগ্যালাইজ করছে খুব সুন্দরভাবে, প্রত্যেকটা দেশের উপকার হয়েছে, কোনো দেশেরই ক্ষতি হয় নাই। 2 নম্বর কারণ, রেমিটেন্স। আমরা জানি বাংলাদেশ সরকার রেমিটেন্স চায়। যেভাবে বাংলাদেশ সরকার চায় বিদেশের কোম্পানিরা বাংলাদেশে এসে নিজেদের কোম্পানি ফরমেশন করুক, একইভাবে বাংলাদেশ সরকার চায় প্রবাসী যত বাংলাদেশি আছে সবাই যেন পাগলের মতো দেশের রেমিটেন্স পাঠায়। রেমিটেন্স বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বেশি রেমিটেন্স পাওয়া দেশগুলোর একটা, তার কারণ রেমিটেন্স আমাদের অর্থনীতির চাকা সচল রাখে, আপনারা সবাই জানেন। এবং $21 বিলিয়ন
মিলিয়ন ডলারের মতো রেমিটেন্স আসছিল 2020 সালে, যদি আমি ভুল না করে থাকি। প্রত্যেক বছরই এই নাম্বারের আশপাশে রেমিটেন্স আসে। প্রত্যেক মাসে যখন রেমিটেন্সের রেকর্ড হয়, আপনারা ওটা নিউজে দেখেন, রেমিটেন্স ইজ আ বিগ ডিল। অন অ্যাভারেজ একজনের রেমিটেন্স পাঠাতে 3 থেকে 4% কারেন্সি লস হয়। আমি যদি $100 পাঠাই, ওই $100 পাঠাইতে অনেক সময় $3, অনেক সময় $4, অনেক সময় $5 পর্যন্ত খরচ হয়ে যায়। এইটা টের পাওয়া যায় না। টের পাওয়া না যাওয়ার কারণ হলো অনেকগুলো কারণ আছে, বাট মেইন কারণ যেটা, একটা কারণ হলো কারেন্সি কনভার্সন। আমি পাঠাচ্ছি ডলার, আপনি পাচ্ছেন টাকা। $1 সমান যেহেতু 125 টাকাও হইতে পারে, 120 টাকাও হইতে পারে, 118 টাকাও হইতে পারে। কারেন্সি ফ্ল্যাকচুয়েশনের কারণে কিছু লস হয় এবং এটা সহজে নোটিস করা যায় না। এটা 1 নাম্বার কারণ। আরেকটা কারণ হলো সরকার অনেক সময় ভর্তুকি দেয় এবং ওই ভর্তুকি দিয়েই লস কাভার হয়ে যায়। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার অনেক দিন পর্যন্ত 2.5% ভর্তুকি দিয়েছিল, যে আমি যদি কাউকে $100 পাঠাই, তাহলে আমি $100 জায়গায় যে রিসিভ করবে সে $102.5 পাবে। সো $2.5 সে এক্সট্রা পাবে, 2.5% প্রণোদনা, যেন আরো বেশি মানুষ রেমিটেন্স পাঠায়। সো এরকম জিনিসপত্র সরকার করে, যেই কারণে অনেক সময় দেখা যায় না যে কারেন্সি লসটা কোথায় হয়। হাউএভার, এগুলা দিয়ে রেমিটেন্সের প্রবলেমটা পুরোপুরি সলভ করা গেছে তা না। এখনো আমরা জানি প্রচুর পরিমাণে হুন্ডি হয়, এখনো আমরা জানি মানুষজন হাতে হাতে অনেক টাকা পাঠায়, এবং ব্যাংকিং চ্যানেলেই যে সবাই টাকা পাঠাচ্ছে, সবাই যে অনেক ভালো হয়ে গেছে, এরকম হয় নাই। এটাই বাস্তবতা। কেউ স্বীকার করলে করতে পারে, কেউ স্বীকার না করলে এটা মিথ্যা হয়ে যাবে না। কেন হয় এটা? কয়েকটা কারণ আছে। 1 নম্বর কারণ হলো বাইরের চ্যানেলে পাঠাইলে টাকা বেশি পাওয়া যায়। সরকারি চ্যানেলে বা ব্যাংকিং চ্যানেলে যখন কেউ টাকা পাঠায়, তখন যে রিসিভ করে টাকা, সে যত টাকা রিসিভ করে এর থেকে বাইরে হুন্ডি হাবিজাবি পদ্ধতি যেগুলো আছে, ওগুলা দিয়ে যখন টাকা পাঠানো হয়, যে রিসিভ করে সে বেশি টাকা রিসিভ করে। 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট দেখেন, যখন টাকা পাঠায় একজন প্রবাসী, তার টাকা পাঠানোর প্রসেসটা যত ঝামেলাহীন হয়, তত আসলে তার জন্য ভালো। যে দুবাইয়ে কাজ করতেছে, যে আবুধাবিতে কাজ করতেছে, যে সৌদি আরবে কাজ করতেছে, সে টাকা জমায় একটা ব্যাংকে যাবে, তার ওয়ার্কিং আওয়ার সকাল 9টা থেকে 5টা, ব্যাংকও বন্ধ হয়ে যায় 5টার মধ্যে, সে লাঞ্চ ব্রেক নিয়ে যাবে। তার জন্য ব্যাপারটা অত ইজি না যে আমি একটা ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আমি গাড়ি চালায় চলে গেলাম। তার অনেক সময় গাড়ির অ্যাক্সেস থাকে না। পুরো ব্যাপারটাই তার জন্য অনেক কমপ্লিকেটেড, এবং এই কারণেই সে এই রেগুলার চ্যানেলগুলা ব্যবহার করতে চাইলেও সুযোগ হয়ে ওঠে না তার। তো এই কারণগুলোর প্রত্যেকটাই কিন্তু ঝামেলা, এবং এর প্রত্যেকটা ঝামেলা ইজিলি ক্রিপ্টো দিয়ে একদম বদলায় দেওয়া সম্ভব। এত কাহিনীর কোনোই মানে নাই যখন আপনি ক্রিপ্টো দিয়ে ইমিডিয়েট টাকা ট্রান্সফার করে ফেলতে পারতেছেন। আমি $100 পাঠাবো, আপনি 30 সেকেন্ডের মধ্যে $100 পাবেন আপনার ওয়ালেটে। মাঝখানে কোনো ইন্টারমিডিয়ারি থাকবে না, কোনো ব্যাংক থাকবে না, শুক্রবার পাঠালে রবিবার পাবো এরকম কোনো ব্যাপার থাকবে না। 30 সেকেন্ডের মধ্যে চলে যাবে, কোনো লস হবে না। আমি যেই কারেন্সি পাঠাবো আপনি সেই কারেন্সিই পাবেন, এবং তারপরে আপনি আপনার পছন্দ মতো সময়টাকে কনভার্ট করে বিডিটি বানায় নেবেন। যদি বিডিটি বানাইতে ইচ্ছা না করে, যদি আপনার মনে হয় যে বিডিটি এখন অনেক ফ্লাকচুয়েট করতেছে, টাকার মান কমতেছে, তখন আপনি বিডিটি বানাবেন না। আপনি ইউএসডিটি বা ইউএসডিসি, যেগুলো আমাদের স্টেবল কারেন্সি আছে ক্রিপ্টো ওয়ার্ল্ডে, ওগুলোর কোনো একটা রেখে দিবেন। একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে কথাবার্তা, বাট মেইন আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, সেটা হলো এই পুরো রেমিটেন্সের প্রসেসটা অনেক অনেক সহজ করে ফেলা সম্ভব। যেই সহজের পদ্ধতিতে যিনি টাকা পাঠাচ্ছেন, যে প্রবাসী, সে তার ওয়ালেট থেকে একদম যিনি রিসিভ করতেছে তার মোবাইল ওয়ালেটে ইমিডিয়েটলি চলে যাচ্ছে, মাঝখানে কারো কোনো হস্তক্ষেপ থাকতেছে না। এবং আমরা জানি যে মাঝখানে যারা হস্তক্ষেপ করে তারা সবাই যে টাকাটা নিরাপদ রাখে এরকম না। বাংলাদেশ ব্যাংক হ্যাক হয়েছে, বিভিন্ন ব্যাংক দেউলিয়া হয়ে যায়, আমরা প্রায় শুনি দেউলিয়া হয়ে যাবে, তারপর আবার তাদের বাঁচাইতে হয়, পরিচালনা পরিষদে মারামারি হয়, ইভেন ব্যাংকের পরিচালনা পরিষদে আমরা রিসেন্টলি গোলাগুলিও হইতে দেখছি। সো ব্যাংক যে খুব নিরাপদ, ব্যাংকে আমি একবার টাকা রাখার পর সেই টাকা যে আমি খুব আরাম করে উঠাইতে পারবো, এরকমও কিন্তু না।